তিব্বত মামা, এই তিব্বত মামা, আরে ওই শুনে তিব্বত মামা, আরে মামা, আরে মামা কই যান মামা, আরে খারাপ কই যাচ্ছি মামা। একদিকে জেলেবন্দি তৈয়বকে নিয়ে পরিবারের দুশ্চিন্তা, অন্যদিকে সুরাইয়ার 1 কোটি টাকার দাবিতে দিশেহারা ফুপু আম্মা। নিজের সম্পত্তি বাঁচাতে গিয়ে তিনি এমন এক সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছেন যার সুযোগ নিচ্ছে কামরান। কারণ কামরানের পরিকল্পনা এখন অনেক দূরে গিয়ে গেছে। ফুপু আম্মার বাড়ি, দোকান ও জমি নিজের নামে লিখে নেওয়ার পর সুরাইয়াকে 1 কোটি টাকা দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে সে। আর সব কিছু শেষ হলে লিপিকে তালাক দিয়ে সুরাইয়াকে নিয়ে কক্সবাজারে গিয়ে বিয়ের স্বপ্নও দেখছে কামরান। অন্যদিকে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া সালাউদ্দিন বাড়িতে ফিরে এলেও মেরিনার সঙ্গে তাদের দূরত্ব যেন আরও বেড়ে যাচ্ছে। এমনকি নিজের বাড়ির ভেতর থেকেও বাইরে বের হওয়ার অনুমতি নিতে হচ্ছে তাকে। চলুন আজকের পর্বের প্রতিটি ঘটনা একে একে দেখে নেওয়া যাক। গত পর্বে দেখা যায় কামরান ও লিপি নিজেদের মধ্যে গোপনে কথা বলছে। কামরান জানায় ফুপু আম্মাকে এমন ভয় দেখানো হয়েছে যে তিনি নিজের বাড়িতেই ভয়ের মধ্যে থাকছেন। আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে কামরান তার দোকান, বাড়িঘর ও সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পরিকল্পনা করছে। সুরাইয়া জানতে চায় সবকিছু নিজের নামে পাওয়ার পর তার কি হবে। কামরান তখন জানায় সুরাইয়া 1 কোটি টাকা পাবে এবং সেই টাকা দেওয়ার পর বিষয়টি শেষ করার পরিকল্পনা রয়েছে। কামরান তাকে আশ্বস্ত করে এবং জানায় সব কাজ শেষ হলে তারা কক্সবাজারে যাবে এবং সেখানে বিয়ে করবে। এমনকি লিপিকে 10 লাখ টাকা দিয়ে অন্য ঝামেলাও শেষ করার পরিকল্পনা করে সে। অর্থাৎ কামরানের মাথায় এখন একই সঙ্গে চলছে সম্পত্তি দখল, লিপিকে সামলানো এবং সুরাইয়াকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা। এরপর গল্প চলে যায় সালাউদ্দিনদের দিকে। অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর সালাউদ্দিন আবার বাড়িতে ফিরে আসে। গেট খুলে তাদের হাসপাতালে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সাদেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সালাউদ্দিন। তখন সাদেক জানায় তাকে যে মারধর করা হয়েছিল সেটি কামরান করেছিল। সালাউদ্দিন তাকে সান্ত্বনা দিয়ে বলে সময় ভালো হলে কামরানকে দিয়েই তার পায়ে ধরিয়ে ক্ষমা চাইয়ে দেবে। এখানে সাদেকের প্রতি সালাউদ্দিনের কৃতজ্ঞতা এবং বাড়ির ভেতরের ক্ষমতার দ্বন্দ্ব দুটিই স্পষ্ট হয়ে ওঠে। এরপর তৈয়বের প্রসঙ্গ সামনে আসে। তৈয়বের মা অসুস্থ অবস্থায় মেরিনাকে ফোন করেন। তার একটাই আকুতি, তৈয়বকে তার কাছে ফিরিয়ে দেওয়া হোক। তিনি বলেন তৈয়বের কথা তার অনেক মনে পড়ে এবং ছেলেকে দেখতে তার খুব ইচ্ছা করছে। কিন্তু সাথী তার আবেগে নরম হয় না। সে পরিষ্কার জানিয়ে দেয় তার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তৈয়বকে ফিরিয়ে দেওয়া হবে না। ফলে তৈয়বের মায়ের কষ্ট আরও বাড়ে। এরপর মেরিনা যখন বাড়িতে আসে তখন তার আচরণে আরও স্পষ্ট হয়ে ওঠে যে সে এই পরিবারের ওপর ক্ষুব্ধ। সে বাড়ির মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে খেতে চায় না এবং নিজের খাবার অনলাইন থেকে অর্ডার করে খাচ্ছে। এর কারণও সে বলে দেয়। তৈয়বের কারণে তাকে সুরাইয়াকে 1 কোটি টাকা দিতে হচ্ছে, ফলে তার বড় ধরনের ক্ষতি হচ্ছে। তখন ফুপু আম্মা তাকে বলেন টাকা দিতে হবে না, প্রয়োজন হলে তিনি জেলে যাবেন, কিন্তু 1 টাকাও দেবেন না। এই কথার মধ্য দিয়ে বোঝা যায় মেরিনা ও পরিবারের অন্যদের মধ্যে পরিস্থিতি কতটা তিক্ত হয়ে উঠেছে। মেরিনা পরিবারের কারো রান্না খেতেও অনাগ্রহ দেখাচ্ছে। এমনকি তার জন্য খাবার নিয়ে গেলেও সে দরজা খুলছে না। বাড়ির লোকজন বুঝতে পারে একই ছাদের নিচে থেকেও মেরিনা যেন তাদের কাউকেই বিশ্বাস করছে না। সালাউদ্দিনের বাবা জানতে চায়, মেরিনা, তুমি আমাদের সাথে এরকম আচরণ কেন করছো? তখন মেরিনা জানায়, আপনার ছেলের জন্য আমাকে 1 কোটি টাকা দিতে হচ্ছে। 1 কোটি টাকা দিয়ে সুরাইয়ার মুখ বন্ধ করতে হবে, না হলে সে মামলা করবে। এই কারণেই। তখন সালাউদ্দিন জানায়, খালাম্মা, আপনি টেনশন করবেন না, আপনাকে 1 টাকাও দিতে হবে না। তো এজন্য আমি জেল খাটব, তবুও আপনাকে টাকা দিতে হবে না, আপনি ওদের 1 টাকাও দিবেন না। পরিবারের সদস্যরা আলোচনা করে এভাবে আর কতদিন চলবে। তারা তো গ্রামের মানুষ, খোলা পরিবেশে অভ্যস্ত, অথচ এখন বাড়ির ভিতরেই বন্দি থাকার মতো অবস্থা। তাই পরদিন এই সমস্যার একটা ব্যবস্থা করার সিদ্ধান্ত নেয় তারা। এরপর আমেনা ফোনে মিমের সঙ্গে কথা বলে। সে জানায় সম্পত্তি ভাগাভাগি নিয়ে অনেক জটিলতা তৈরি হয়েছে। মিম তাকে চিন্তা না করতে বলে এবং আশা প্রকাশ করে যে শেষ পর্যন্ত কোনো একটা সমাধান বের হবে।
এরপর সালাউদ্দিনও মিমের স্বামী মঈনের সঙ্গে কথা বলে। সালাউদ্দিন তাকে পরিবারের খোঁজ খবর রাখতে এবং নিয়মিত ফোন করে পরিস্থিতি জানাতে বলে। এরপর আসে সুরাইয়ার সঙ্গে ফুপু আম্মার গুরুত্বপূর্ণ ফোন আলাপ। সুরাইয়া সময় বেঁধে দিয়েছে। ফুপু আম্মা তাকে বোঝানোর চেষ্টা করেন যে 1 কোটি টাকা জোগাড় করতে তার সময় লাগছে। তিনি আরও জানান তার নিজের নামে এখন সম্পত্তি নেই, বাড়ির সম্পত্তি ভাতিজার নামে লিখে দিয়েছেন। কিন্তু সুরাইয়া এত সহজে বিষয়টি বিশ্বাস করে না। সে সতর্ক করে দেয়, যদি পরে দেখা যায় সম্পত্তি এখনও ফুপু আম্মার নামে আছে, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে এবং মামলা ও জেলের বিষয়ও সামনে আসবে। ফুপু আম্মা আবারও তাকে টাকা দেওয়ার আশ্বাস দেন, কিন্তু সুরাইয়া স্পষ্ট করে দেয় সময় খুব কম। এরপর সালাউদ্দিন একটু বাইরে হাঁটতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু মেরিনা সঙ্গে সঙ্গে সন্দেহ প্রকাশ করে। তার আশঙ্কা সালাউদ্দিন বাইরে গিয়ে যদি আর ফিরে না আসে, তাহলে এর দায় কে নেবে? সালাউদ্দিন তখন খুব দৃঢ়ভাবে বলে, সে যদি আর ফিরে না আসে তাহলে তার দায়ও নেওয়া হবে। অন্যদিকে সালাউদ্দিনের বাবা জানায়, সালাউদ্দিন যদি ফিরে না আসে তাহলে প্রয়োজন হলে তাকে জেলে পাঠানো যেতে পারে। শেষ পর্যন্ত মেরিনা সালাউদ্দিনকে বাইরে যাওয়ার অনুমতি দেয়। সালাউদ্দিন বাইরে বের হওয়ার সময় গেটের সামনে গিয়ে আবার বাধার মুখে পড়ে। সাদেক প্রথমে গেট খুলতে চায় না, কারণ আগের ঘটনায় গেট খুলে দেওয়ার কারণে সে কামরানের হাতে মার খেয়েছিল। ঠিক তখন মেরিনার ফোন আসে। মেরিনা সালাউদ্দিনকে যেতে দিতে বলে এবং সাদেককে নির্দেশ দেয় পরবর্তীতে কেউ বাইরে যেতে চাইলে যেন তাকে আটকানো হয় এবং সঙ্গে সঙ্গে তাকে জানানো হয়। সাদেকও এবার সতর্ক হয়ে যায়। এদিকে ঢালিবাড়িতে শুরু হয় নতুন নাটক। জায়রা বেগম এখন আসিয়ার খুব কেয়ার করছে। আসিয়াকে কোনো কাজ করতে দিচ্ছে না, সে নিজেই সব কাজ করছে এবং আসিয়াকে বলছে তুমি পায়ের উপরে পাতলে খাবা। হয়তো বাড়িটার আসল কারণ গত পর্বে সেই সম্পত্তি লিখে দেওয়ার ঘটনা। যখন তাদের এই বাড়ি সম্পত্তি সমস্ত কিছু আসিয়ার নামে ক্রেতা লিখে দিতে চেয়েছিল, সেজন্যই হয়তো এত খাতিরও করছে। অপরদিকে আসিয়া এবং আলাউদ্দিন একটু অভিনয় শুরু করে, যেন তার মাকে খুশি করে এবং তার ভিতরকার তত্ত্ব বের করতে পারে যে কেন এমন সে করছে। আসিয়া এবং আলাউদ্দিন দুজনে উচ্চস্বরে কথা বলতে থাকে এবং তা শুনে মা এগিয়ে আসে। এরপর আসিয়া গিয়ে জায়দা বেগমকে ডেকে নিয়ে যায়। বলি, চলো তাহলে আমরা দুজনে গল্প করতে করতে রান্না করে ফেলি। এরপর আবার ফিরে আসি কামরানের বাড়ির দিকে। কামরান তার মায়ের সঙ্গে আলোচনা করে বুঝতে পারে এখন ফুপু আম্মার মন জয় করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সিদ্ধান্ত হয় ফুপু আম্মার সামনে সবাইকে অতিরিক্ত যত্নশীল হতে হবে। কেউ যেন কোনোভাবেই বুঝতে না পারে যে তাদের আসল উদ্দেশ্য সম্পত্তি। এমনকি প্রয়োজনে ঝগড়া করার অভিনয়ও করা হবে, যাতে ফুপু আম্মার মনে হয় পরিবারের সবাই সত্যিই তার পাশে আছে। এটা আসলে কামরানের সম্পত্তি দখলের পরিকল্পনারই আরেকটি ধাপ। কামরানের পরিকল্পনা অনুযায়ী বাড়িতে শুরু হয় অভিনয়। এরপর ফুপু আম্মা আরও দুশ্চিন্তায় পড়ে যান, কারণ কাগজপত্রের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। কামরান তাকে আশ্বস্ত করে সামনের সপ্তাহেই রেজিস্ট্রির কাজ হতে পারে। কিন্তু ফুপু আম্মার চিন্তা সুরাইয়াকে নিয়ে, কারণ সুরাইয়া তো এখনই টাকা চাইছে। কামরান তখন বলে সুরাইয়ার বিষয়টা সে নিজেই সামলাবে। ফুপু আম্মাকে শুধু মুগ্ধ ও আমিনার দিকে খেয়াল রাখতে বলে সে। ফুপু আম্মা যে সম্পত্তি তার নামে লিখে দিতে প্রায় প্রস্তুত, এই খবর শুনে কামরান ভীষণ খুশি। সে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। বাড়ি হবে, গাড়ি হবে, দোকান হবে, সব কিছু যেন তার হাতের মুঠোয় চলে আসছে। কিন্তু দর্শক জানে এই আনন্দের পেছনে রয়েছে একটি বড় ষড়যন্ত্র। আজকের পর্বে আসলে 3টি ঘটনা পাশাপাশি এগিয়েছে। প্রথমত, তৈয়ব জেলে থাকায় তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত এবং তাকে নিয়ে মুক্তির চেষ্টা চলছে। দ্বিতীয়ত, সুরাইয়া 1 কোটি টাকা দাবি করছে এবং মামলা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে ফুপু আম্মার ওপর চাপ তৈরি করছে। তৃতীয়ত, এই পুরো পরিস্থিতির সুযোগ নিয়ে কামরান ফুপু আম্মার সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার পরিকল্পনা করছে। আর এর মধ্যে সালাউদ্দিন অসুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে এলেও মেরিনার সঙ্গে সম্পর্ক আরও জটিল হয়ে উঠছে। সব মিলিয়ে সম্পত্তি, মামলা, তৈয়বের জেল এবং কামরানের ষড়যন্ত্র সব কিছু এখন একই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো বন্ধুরা, আজকের পর্বে এই পর্যন্তই। আজকের পর্বে আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন ঘটনাটি মনে হয়েছে
তৈয়বকে ঘিরে পরিবারের সংকট, সুরাইয়ার 1 কোটি টাকার দাবি, নাকি কামরানের সম্পত্তি নিজের নামে নেওয়ার পরিকল্পনা? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নাটকের পরবর্তী পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।